আমি অরবিন্দ ঘোষ। পড়াশোনা শেষ করে এই কিছুদিন হলো চাকরিতে জয়েন করেছি। চাকরিতে আসার পর থেকেই যেন চাপটা আরও বেড়ে গিয়েছে। সারাদিনের নানান কাজের চাপে মায়ের সাথে কথাই বলা হয়ে ওঠে না। মায়ের সাথে কথা বলার জন্য মনটাও বেশ অস্থির হয়ে থাকে। কিন্তু আজ হঠাৎই মা কল দিয়ে বলল গ্রামে নাকি খুব অসুখ করেছে। কাউকে একবার সে অসুখ ধরলে আর ছাড়ে না, একেবারে মৃত্যু অবধি নিয়ে চলে যায়। আমাকে বাঁচা বাপ, বাঁচা। এইভাবে কাঁদো কাঁদো কণ্ঠস্বরে মা আমাকে কথাগুলো বলেই ফোনটা কেটে দেয়। প্রত্যুত্তরে আমার একটি কথারও অপেক্ষা করে না। সাধারণত মা তো এমনটি করে না, তাহলে আজ কি হলো? হয়তো আতঙ্কে অনেকটাই ঘাবড়ে গিয়েছে। প্রায় মাস 6 হবে মায়ের সাথে দেখাও হয় না। যত দিন যাচ্ছে কাজের চাপ ততই বেড়ে যাচ্ছে। যখন একটু ভাবি কাজের ফাঁকে মায়ের সাথে গিয়ে দেখা করে আসব, তখনই উদ্ভট সব কাজ এসে হাজির হয় চোখের সামনে। আর তাই যাওয়াও হয়ে ওঠে না। তাই মায়ের সাথে দেখা করার আশা ছেড়েই দিয়েছিলাম। এইভাবে দিনের পর দিন চলতে চলতে যেন ভুলেই গিয়েছিলাম যে গ্রামে আমারও একটি পরিবার আছে। আমার ছোট্ট একটি বোন রুমনা সারাদিন মায়ের হাতে হাতে কাজ করে। বলতে গেলে মায়ের এখানকার নিত্যদিনের সঙ্গী। কিন্তু তার বিয়ে নিয়ে কথাবার্তা চলছে। রুমনা না থাকলে মা যে একা একা কি করবে কে জানে। যাকগে সেসব কথা। দেখতে দেখতে হেঁটে প্রায় অনেকটা পথ চলে এসেছি। দাদা যাবেন নাকি? যাওয়ার জন্যই তো বইসা আছি এত রাতে। না এমনি এমনি কি বইসা থাকি? না গো দাদা, তা বলিনি। কি অবাক করা অপার সৌন্দর্য নিয়ে এই নদীটি। তার আশেপাশে শান্ত নিরিবিলি মনোরম পরিবেশ। কোথাও কোনো আওয়াজ নেই, সব কিছু চুপচাপ নিস্তব্ধ। গ্রামের এই পরিবেশটি আমার খুব প্রিয়। সবসময় যেন ভাবনায় হারিয়ে যাওয়া যায়। চারপাশে তাকালে যেন চোখটাই জুড়িয়ে যায়। মন চায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই একদিকেই তাকিয়ে থাকি। হঠাৎ মাঝির কথার আওয়াজে ভাবনাগুলোর অবসান ঘটল। তা বাবু কোথায় যাচ্ছেন? লালবাহারি গ্রাম। লালবাহারি গ্রাম আবার আছে নাকি? ওই তো এখন জঙ্গল হয়ে গিয়েছে। তুমি মনে হয় এখানে নতুন, তাই জানো না। তুমি নৌকা নিয়ে এগোতে থাকো, আমি তোমাকে চিনিয়ে দিচ্ছি। না গো, আমি তো চিনি লালবাহারি গ্রাম, তবে ওই গ্রামটি আর গ্রাম নেই গো, রাতারাতি জঙ্গল হয়ে গিয়েছে। বলো কি তুমি? হ্যাঁ গো। তবে আমার মাঝে বললো গ্রামে নাকি এক অজানা অসুখ নেমেছে। অত শত জানি না বাবু, তবে লালবাহারি গ্রাম যে নেই এটা ভালোই জানি। চলো যাই, দেখে আসি একবার। মাঝির কথাগুলো আমাকে বেশ ভাবাচ্ছে। রাতারাতি আবার গ্রাম জঙ্গল হয় কি করে? কিছু হলে তো মা অবশ্যই আমাকে জানাতো। শুধু তো বললো গ্রামে অসুখ করেছে। জ্যোৎস্নার ঝকঝকে আলোয় নদীর মাঝখানটায় যেন আলোর ঝিকঝিক করছে। চোখটা সেখানেই আটকে গেল। আবারও মাঝির কণ্ঠস্বর দৃষ্টি লঙ্ঘন করল। কি বাবু, রাত তো দেখা মনে হইতাছে অনেক হইছে। এই রাতে লালবাহারি গ্রামে যাওন মনে হয় ঠিক হইব না। আপনি ফিরা যান, কাল সকাল সকাল না হয় আবার আইবেন। আরে ধুর বাবা, তুমি তো বেশি বেশি ভয় পাচ্ছ। ওই গ্রামে আমার মা থাকেন। আজ বিকেলেই কল করে বললেন একটিবার গ্রামে আসতে। তাই তো মায়ের কথা ফেলতে পারলাম না, চলেই আসলাম। মা, মা, আপনার মা এখনো
ওখানে বেঁচে আছেন? ওখানে তো সকল মানুষ পুড়ে মারা গেছে। কি সব আবল তাবল কথা বলছো? আর একটিও বাড়তি কথা বলবে না, তাড়াতাড়ি নৌকা চালাও। মানুষে ভালো কথা কইবার নাই, যখন বিপদে পড়বা তখন আমার নাম ঠিকই স্মরণ করবা, এই বইলা দিলাম। মাঝির কথা শুনে খুব বিরক্ত লাগছে। কথাগুলোর জন্য একটিরও যুক্তি নেই, মন গড়া গল্প বলে যাচ্ছে। তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারলেই বাঁচি। মায়ের কাছে গিয়ে না হয় সব কথা শুনবো। এই যে নেন, আপনার জায়গায় বসিয়ে দিলাম, দেখা শুই না যায়েন বাবু। আমি আর কোনো কথা না বলে মাঝির পাওনা টাকাটা দিয়ে হাঁটতে শুরু করলাম। চারিদিক ঠিক আগের মতোই শুনশান স্তব্ধ। ঝিঝিপোক আর শিয়ালের ডাক ছাড়া আর কিছুই যেন শোনা যাচ্ছে না। শিয়ালের ডাক শুনে মনে হচ্ছে শিয়ালের উৎপাত যেন আরো বেড়েছে, কিন্তু যতই এগোচ্ছি মনে হচ্ছে ঝোপঝাড় আমাকে ঢেকে ফেলছে। অন্ধকারে চারিদিকে কি আছে বোঝাও মুশকিল। কিছুক্ষণ আগে অবধি জ্যোৎস্নার ঝকঝকে আলোয় চারপাশটা স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু নৌকা থেকে নামতেই যেন নিছক কালো অন্ধকারে ছেয়ে গেল চারিপাশ। তবে আমার যতদূর মনে আছে 6 মাস আগে এমন ঝোপঝাড় ছিল না, ফাঁকা জরাজীর্ণ স্থান ছিল। হয়তো দিন যাচ্ছে তাই ঝোপঝাড় বাড়ছে, এই নিয়ে আর ভেবে লাভ নেই। মাঝির কথাটা যেন মাথায় গেঁথে গিয়েছে, তাই সবকিছু যেন রহস্য রহস্য লাগছে। আজব ব্যাপার তো, এতক্ষণ ধরে হাঁটছি তারপরেও এই ঝোপঝাড় থেকে যেন বেরিয়ে হতে পারছি না। তবে কি সত্যি মাঝির কথা সত্য? মাঝির কথাগুলো কিছুতেই মাথা থেকেই সরছে না, মনের ভিতরটা খচখচ করতে লাগলো। কিন্তু আগে কখনোই এমনটা হয়নি। হঠাৎই কারো উপস্থিতি টের পাচ্ছি, মনে হচ্ছে কেউ আমাকে অনুসরণ করে হাঁটছে। কিন্তু এত রাতে এখানে কারোরই তো থাকার কথা নয়। তবে কি? মনের সন্দেহ দূর করতে বারবার পিছন ফিরে তাকাচ্ছিলাম, কিন্তু অন্ধকারে কাউকে কোথাও দেখতে পেলাম না। মনের ভিতর অচেনা এক ভীতি কাজ করছে। কে 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 পিছনে? আমি পিছনে ফিরে তাকাতেই দেখি একটি কালো ছায়া ঠাই হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। ছায়াটির দিকে তাকিয়ে যেন কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলেছি, হাত পা থরথর করে কাঁপছে। ঠিক তখনই চারপাশ থেকে কারো যেন কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। আমার মাথা যেন ক্রমশই ঘুরতে লাগলো, চোখ ঘোলাটে হয়ে আসতে লাগলো। বাবা অরবিন্দ, তুই ঠিক আছিস? হ্যাঁ মা, তুমি এইখানে? হ্যাঁ বাবা, আমি। তুমি এখানে কি করছো? আর এখানে এত জঙ্গল কেন বলো তো মা? কোনো বাড়িঘর নেই কেন? আমি সেই কখন থেকে হাঁটছি, তারপরে রাস্তা শেষই হচ্ছে না। এগুলো বলতেই মা কোথায় যেন উধাও হয়ে গেল। মা, কোথায় গেলে? ও মা! অনেক ডাকাডাকি করেও কোনো সারা শব্দ নেই মায়ের। চারিদিকে আরো শুনশান হয়ে গেল। বাতাসের স্রোত বাড়তে লাগলো, শো শো শব্দে বাতাস বইছে। কিছুক্ষণের মধ্যে আবারও সেই কান্নার আওয়াজ শুনতে পেলাম। কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কিন্তু আশেপাশে কোনো মানুষেরই দেখা নেই। কে কে কাঁদছে? কেউ কোনো কথা বলছো না কেন? সামনে এসো, সামনে এসো দয়া করে। দাদা, দাদা তুই এসেছিস? বোন, বোন কোথায় তুই?
তোকে যে আমি দেখতে পাচ্ছি না। আমি আমার চারপাশে তাকিয়ে রয়েছি, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। কিন্তু স্পষ্ট আমার বোনের কণ্ঠস্বর আমি শুনেছি। বোনের আওয়াজ শোনার পর থেকে ভেতরটা আরও অস্থির হয়ে গেল। বোনকে দেখার চেষ্টাও বেড়ে গেল। কোথায় তুই বোন? সামনে আয় বলছি। দাদা, মা কোথায় গেল বোন? আর তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে কেন দেখতে পাচ্ছিলাম না? তুই যখন শহরে তোর কাজের চাপে আমাদের খোঁজ নিতে পারছিলিস না, সেই সময় একদিন গ্রাম প্রধান আর মোড়ল মিলে আমাদের সকলকে জ্যান্ত পুড়িয়ে দেয়। আমরা রাতে সবাই ঘুমাচ্ছিলাম, কেউ জানতাম না গ্রামের সকল মানুষ সেই রাতে পুড়ে ছারখার হয়ে যায়। তাদের এই গ্রামের সব সম্পত্তির লোভ যেন কুড়ে কুড়ে খাচ্ছিল, আর সব ঘুমন্ত মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এরপর থেকে গ্রামটা আর গ্রাম থাকে না, জঙ্গলে পরিণত হয়, আর নাম হয় লাল পাহাড়ির জঙ্গল। দাদা, দাদা তুই এর ন্যায্য বিচার করিস দাদা, ন্যায্য বিচার করিস দাদা। বিদায় দাদা, বিদায়। বনে কথা বলেই উদাও হয়ে গেল। আমি হাজারবার ডাকার পরও কোনো সাড়া দেয় না। নিমেষেই অশান্ত পরিবেশ স্তব্ধ হয়ে যায়। এই যা, ট্রেন তো চলে গেল। এখন কি করি? আগামীকাল কালী পূজা। যে করেই হোক আজ রাতের মধ্যে আমাকে বাড়ি পৌঁছাতেই হবে, তা না হলে মা বাবা আর দাদু ভীষণ কষ্ট পাবেন যে। দাদা, পরের ট্রেন কটায় আসবে বলুন তো? আপনি যাবেন কোথায়? কৃষ্ণনগর যাব দাদা। রাত 8টায় কৃষ্ণনগর যাওয়ার একটা ট্রেন আছে। 8টায়? এখন তো মাত্র 7টা বাজে, আরও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমি অখিল, কলকাতায় সরকারি চাকরি করি। কাজের চাপে আজ 2 মাস হলো গ্রামের বাড়ি যাওয়া হয় না। নতুন চাকরি, তাই ছুটিও নিতে পারছিলাম না। কিন্তু কালী পূজাতে বাড়ি না গেলেই যে নয়। আমি না গেলে দাদু বাড়িতে কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বেন, তাই তো অফিসের কাজ শেষ করে রওনা দিয়েছি। কিন্তু স্টেশনে পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছে। জানি না বাড়িতে ঠিক কটায় গিয়ে পৌঁছাবো। স্টেশন এক প্রকার ফাঁকা বলা যায়। আমি ছাড়া স্টেশনে আর কোনো যাত্রী ছিল না। হঠাৎ ট্রেনের পোপো শব্দে আমি উঠে দাঁড়ালাম। স্টেশনে ট্রেন এসে থামতেই আমি ট্রেনে উঠলাম। জানালার পাশে একটা সিটে হেলান দিয়ে বসলাম। সারাদিন শরীরের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, তাই ক্লান্ত শরীরে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারলাম না। খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে ভয়ে আমি চমকে উঠলাম। কিছুক্ষণের মধ্যে ট্রেন স্টেশনে এসে থামল। আমি তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামলাম। আমি ছাড়া স্টেশনে আর কেউ নামলো না। পুরো স্টেশন একেবারে ফাঁকা ছিল। আমি আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না, এমনকি রেলওয়েতে কর্মরত কেউ ছিল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10টা বাজে। ভয়ে আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আশেপাশে কোনো রিক্সাও ছিল না, তাই পায়ে হেঁটে বাড়ি যাওয়া ছাড়া আর কোনো উপায়ও আমি দেখছি না।
কিন্তু পায়ে হেঁটে যাওয়ার কথা ভাবতেই ভয়ে আমার গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল। স্টেশন থেকে আমাদের বাড়ি যেতে হলে খেজুরকাঠির শ্মশান পার হয়ে যেতে হয়। সাধারণত রাতের বেলা গ্রামের মানুষজন এই পথ দিয়ে খুব একটা আসা যাওয়া করে না, তাই এই নির্জন রাস্তা দিয়ে যাওয়ার কথা ভেবে আমার খুব ভয় করছিল। আবার এই অন্ধকার রাতে স্টেশনে একা থাকারও আমার সাহস ছিল না। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। হঠাৎ কারো গরম নিঃশ্বাস আমার পিঠে পড়তেই আমি চমকে উঠলাম। কে? পিছনে ঘুরে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। আমি ভীষণ অবাক হলাম। স্পষ্ট অনুভব করেছিলাম কারো নিঃশ্বাস আমার পিঠে পড়েছে। ভয়ে ভয়ে সামনের দিকে তাকিয়ে দেখলাম কালো চাদরে মুড়ি দেওয়া একটা লোক আমাদের বাড়ি যাওয়ার রাস্তায় হেঁটে যাচ্ছেন। আমার মনটা খুশিতে ভরে উঠল। আমার মনে থাকা সমস্ত ভয় সংকোচ মুহূর্তের মধ্যে কেটে যায়। শুনছেন? আরে মশাই, আপনাকেই বলছি, একটু দাঁড়ান, আমিও আপনার সাথে যাব। লোকটা আমার চিৎকার শুনেও দাঁড়ালেন না, এমনকি পিছনে একবার ঘুরেও তাকালেন না। আমি লোকটার এমন আচরণে খুব অবাক হলাম। তারপর আমিও লোকটার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। এই যে শুনছেন, একটু থামুন না, আমি আপনার সাথে যাব, শুনছেন? আমি এত ডাকাডাকি করছি কিন্তু লোকটা কিছুতেই থামছেন না। সে খুব তাড়াতাড়ি হাঁটছিল, আমি তার সাথে হেঁটে পেরে উঠছিলাম না। এবার আমার তার আচরণে সন্দেহ হলো। আমাদের গ্রামের কেউ এমন আচরণ করবার কথা নয়। লোকটা আবার চোর নয় তো? এমন কড়া গরমে ভারী চাদর মুড়ি দিয়ে আছে। যে করেই হোক তাকে আমার ধরতে হবে। আমি খুব তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম। হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে যাই। সামনে তাকিয়ে আমি ভীষণ অবাক হই। লোকটাকে আমি আর দেখতে পেলাম না। মুহূর্তের মধ্যে লোকটা কোথায় যেন হারিয়ে গেল। আমি আশেপাশে ভালো করে তাকাতে লাগলাম, আর তখনই একটা খেজুর গাছ থেকে ভয় আমার বুকটা কেঁপে উঠল। এখান থেকে শ্মশানের সীমানা শুরু হয়েছে। শ্মশানের আশেপাশে কিছু একটা জঙ্গল হয়ে আছে। আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাতে সেই জঙ্গলকে আরও ভয়ঙ্কর মনে হচ্ছে। সাধারণত আমাদের গ্রামের লোকজন এই পথ দিয়ে দিনের বেলায়ও খুব একটা যাওয়া আসা করে না, আর রাতের বেলা তো যাওয়া আসা করার প্রশ্নই আসে না। কিন্তু এই পথ ছাড়া আমাদের বাড়ি যাওয়ার আর কোনো পথ নেই। ঘুটঘুটে অন্ধকারে ঠিকমতো রাস্তা দেখা যাচ্ছে না। আমি সামনে আগানোর সাহস পাচ্ছি না। আবার স্টেশনে ফিরে যাওয়ার মতো আমার সাহস নেই। কি করব কিছুই বুঝে উঠতে না পেরে, কোনো উপায় না পেয়ে আমি বাড়ির পথে হাঁটতে শুরু করলাম। আমি খুব তাড়াতাড়ি হাঁটছি। কেন যেন মনে হচ্ছে আমার পিছনে পিছনেও কেউ হাঁটছে, কিন্তু পিছনে ঘুরে তাকানোর সাহস আমার নেই। ভয়ে আমার গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল। আমি আরো দ্রুত হাঁটা শুরু করলাম। কিন্তু কি আশ্চর্য, আমি এত তাড়াতাড়ি হাঁটছি কিন্তু কিছুতেই যেন শ্মশানের সীমানাটা পার করতে পারছি না। পথ যেন কিছুতেই শেষ হচ্ছে না। ভয়ে আমার বুকের ভিতর ধুকধুক করছে। আমি মনে মনে ঈশ্বরের নাম জপ করছি আর হাঁটছি। হঠাৎ আমি পিছনে ঘুরে তাকিয়ে চমকে উঠলাম। কি আশ্চর্য, আমি এখনো খেজুর গাছের কাছেই আছি। এত সময় হেঁটে আমি একটু সামনে আগাতে পারিনি। ভয়ে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। শরীরের সমস্ত শক্তি দিয়ে আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু খুব অদ্ভুতভাবে বারবার ঘুরে ফিরে আমি শ্মশানের সামনেই চলে আসছি। আমার বুকের ভিতরের প্রাণ পাখিটা ছটফট করছে।
ভয় আমার প্রাণ যায় যায় অবস্থা। দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে গিয়েছি। পানির তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আখিল, বাবা আখিল। হঠাৎ বাবার কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম, কিন্তু আশেপাশে কোথাও আমি বাবাকে দেখতে পেলাম না। বাবা, তুমি তুমি কোথায় বাবা? তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? এই তো আমি এখানে, তোমার কাছেই। আমার মনে হলো বাবা শ্মশানের ভেতর থেকে আমায় ডাকছেন, কিন্তু এত রাতে বাবা শ্মশানে কি করছেন? বাবার আবার কোনো বিপদ হলো না তো? আমার মন খুব অস্থির হয়ে আছে, আমি বেশি কিছু ভাবতে পারছি না। তাড়াহুড়ো করে আমি শ্মশানের ভিতরে এগিয়ে যাই। কিন্তু কি আশ্চর্য, আমি ছাড়া শ্মশানের ভিতরে কেউই নেই। এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যে স্পষ্ট শুনেছিলাম বাবা আমায় ডাকছেন। ভয়ে ভয়ে আমার আশেপাশে তাকিয়ে দেখলাম শ্মশানের ভিতরে অনেক খুলি আর কঙ্কাল পড়ে আছে। প্রচন্ড ভয়ে আমার গা কেঁপে উঠল। সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না। তাড়াহুড়ো করে আমি শ্মশান থেকে বেরিয়ে যেতে লাগলাম, আর তখনই কেউ আমার পিছন থেকে ডাকলো আর বলল, চলে যাচ্ছিস? আমি পিছনে ঘুরে তাকিয়ে চমকে উঠলাম। আমি দেখলাম কালো চাদর মুড়ি দেওয়া লোকটা আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি খুব অবাক হয়ে বললাম, কে কে আপনি? এই অন্ধকারে শ্মশানের ভিতরে একা একা কি করছেন? তোর জন্য অপেক্ষা করছি। আগামীকাল কালী পূজা, আর তুই আজ বাড়ি আসবি তা আমি আগে থেকেই জানি। তাই বলে আমার জন্য শ্মশানে অপেক্ষা করতে হবে কেন? বাড়িতে অপেক্ষা করলেই পারতেন। বাড়ি গেলে কি আর আমি তোকে ধরতে পারতাম? প্রচন্ড ভয়ে আমি নিজের অজান্তেই চিৎকার করে উঠি। আমি দেখলাম লোকটার পরনে ধবধবে সাদা পোশাক, মুখের অর্ধেক অংশ পোড়া, এক চোখ দিয়ে গড়িয়ে রক্ত পড়ছে, মুখ দিয়ে লালা ঝরছে, হাতের নখগুলো খুব হিংস্র দেখাচ্ছে। ইনি যে কোনো মানুষ নন, ভয়ঙ্কর একটা প্রেতাত্মা, তা বেশ বুঝতে পারছি। ভয়ে আমার চোখ কপালে উঠে যায়, বুকের ভেতরটা পানি শূন্য হয়ে যায়, হাত পা থরথর করে কাঁপতে থাকে। প্রেতাত্মাটা খুব কর্কশভাবে বলে, তোর বাবাকে মেরেছি, এখন তোকে মারবো, তোর পরিবারকে নির্বংশ করে ছাড়বো। প্রেতাত্মাটার হুঙ্কার শুনে আমি আর সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না। প্রচন্ড ভয়, আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম। আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াচ্ছি, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে বারবার ঘুরে ফিরে আমি প্রেতাত্মাটার সামনেই চলে আসছি, আর প্রেতাত্মাটা খুব ভয়ঙ্কর ভাবে হাসছে। ভয় আমার প্রাণ যায় যায় অবস্থা। বুকের ভেতরের প্রাণ পাখিটা ছটফট করছে, মনে হচ্ছে এখনই প্রাণ পাখিটা বেরিয়ে যাবে। আমি আর এক পাও সামনে এগোতে পারছি না। প্রেতাত্মাটা বিশ্রীভাবে হেসে বলল, কোথায় পালাবি? তোর পালানোর কোনো পথ নেই। আজ এই শ্মশানে আমি তোর প্রাণ নেব। কেন এমন করছো? কেন তুমি আমার প্রাণ কেড়ে নিতে চাইছো? গ্রামের সবাইকে তুমি অতিষ্ঠ করে তুলেছ। তোমার যন্ত্রণায় রাতের বেলা কেউ ঘরের বাইরে বেরোয়ার সাহস পায় না। কেন আমাদের উপর তুমি এমন অত্যাচার করছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? তুই আমার কোনো ক্ষতি করিসনি, কিন্তু তোর বাবা আমার অনেক ক্ষতি করেছে। তোর বাবা আমার প্রাণ কেড়ে নিয়েছে। এসব কি বলছো তুমি? আমার বাবা এমন কাজ কখনোই করতে পারে না। তোর বাবা এই গ্রামের জমিদার, ওনার যা প্রয়োজন তা তিনি ক্ষমতা প্রয়োগ করে আদায় করে নেন। উনি অন্যায়ভাবে আমার জমির ফসল দখল করে নিতে চেয়েছিল, কিন্তু আমি আমার জমি দিতে রাজি হয়নি। আমি প্রতিবাদ করেছি,
তাই একদিন রাতের আধারে তিনি আমার বাড়িতে আবার আগুন জ্বালিয়ে দেন। সেই আগুনে আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাই। আজ আমি তোর বাবাকে হত্যা করেছি, এখন তোকে হত্যা করে তোর বংশ নির্বংশ করব। না, আমার মেরো না, আমি তোমার কোনো ক্ষতি করিনি। আমার বাবার ভুলে এসেছি, তুমি আমাকে কেন দিতে চাইছো? ছেড়ে দাও আমায়। প্রেতাত্মাটা তার হাত দুটো লম্বা করে আমার দিকে বাড়িয়ে দিল, খুব শক্ত করে আমার গলা চেপে ধরল। বাঁচার জন্য আমি আকুতি মিনতি করছিলাম, কিন্তু কিছুতেই প্রেতাত্মাটার হাত থেকে ছুটতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। তারপর আমার আর কিছুই মনে নেই। সূর্যের কড়া আলো আমার চোখে পড়তেই আমি জ্ঞান ফিরে পাই। আমি এখনো বেঁচে আছি, তা যেন আমার বিশ্বাসই হচ্ছে না। এক পা দুপা করে এগিয়ে আমি বাড়ির দিকে হেঁটে যাই। জানি না বাড়িতে এখন কি অবস্থা। দূর থেকে দেখলাম আমাদের বাড়ির উঠোনে অনেক মানুষ জড়ো হয়ে আছে। আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। গত রাতে প্রেতাত্মাটার কথা বলা মনে পড়ে গেল। আমি তাড়াহুড়ো করে এগিয়ে এসে দেখি উঠানে আমার বাবার নিথর দেহ পড়ে আছে। দাদু আর মা কান্নায় ভেঙে পড়েছেন। চোখের পানি আমি আর ধরে রাখতে পারছি না। বাবার শেষ কাজ সম্পূর্ণ করে দাদু আর মাকে নিয়ে আমি শহরে চলে এসেছি। আর কোনোদিন আমরা গ্রামে যাইনি।